গাজায় খাবারের অভাবে আরও 10 ফিলিস্তিনির মৃত্যু দেখল বিশ্ব। এ নিয়ে অনাহারে প্রাণহানির সংখ্যা 111 জনে দাঁড়ালো। ধ্বংসস্তূপের পাহাড় নিয়ে বিপাকে গাজা। 5 কোটি টন আবর্জনা সরাতে সময় লাগতে পারে 4 দশক। দুর্যোগ মোকাবেলায় নির্দিষ্ট আইন কানুনে কমতে পারে ক্ষয়ক্ষতি। বাংলাদেশে উদ্ধার প্রোটোকল প্রয়োগের পরামর্শ বিশ্লেষকদের। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। যুদ্ধবিধ্বস্ত গাজায় 24 ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে 10 ফিলিস্তিনির। এর মধ্যে রয়েছে 1.5 মাসের শিশুও। মাসের পর মাস ধরে দুর্ভিক্ষের আশঙ্কা এখন বাস্তবে রূপ নিচ্ছে বিধ্বস্ত উপত্যকায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023-এর অক্টোবরে গাজা ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে 111 ফিলিস্তিনির, যার মধ্যে 80 জনই শিশু। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত কয়েক সপ্তাহে। ইসরায়েলে অবরোধের কারণে চলতি বছরের মার্চ থেকেই গাজায় ফুরিয়ে গেছে খাদ্যের মজুদ। মে মাসে আংশিক অবরোধ তুলে সীমিত ত্রাণ উপত্যকায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। এরপর সেখানে ত্রাণ সরবরাহের দায়িত্ব নেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। সংস্থাটি ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 1000-এর বেশি ফিলিস্তিনি। 21 মাসের বেশি সময় ধরে গাজায় যেভাবে নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল, তাতে ধ্বংস হয়ে গেছে 90% ঘরবাড়ি। অবরুদ্ধ উপত্যকায় জমেছে প্রায় 5 কোটি টন ধ্বংসস্তূপ, যা সরাতে লাগতে পারে 4 দশক। আর দীর্ঘ সময় ধরে এভাবে এগুলো রেখে দিলে হুমকির মুখে পড়বে গাজার পরিবেশ। ধ্বংসস্তূপ থেকে নিঃসরিত হতে পারে 90,000 টনের বেশি গ্রিনহাউস গ্যাস। 365 বর্গ কিলোমিটারের ভূখণ্ড গাজা। ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞে যা এখন আর চেনার উপায় নেই। স্কুল, ক্লিনিক, হাসপাতাল, মসজিদ কিংবা বিনোদন স্পট, কোনো কিছুই বাদ যায়নি বিমান হামলার আঘাত থেকে। ধ্বংস হয়ে গেছে উপত্যকার 90% ঘরবাড়ি। সম্প্রতি গাজার জলবায়ু ও ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণা করতে গিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এনভায়রনমেন্টাল রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাস্টেইনেবিলিটি জার্নাল। তাদের গবেষণা বলছে, গাজায় অব্যাহত আগ্রাসনে শুধু যে উপত্যকার বাসিন্দাদের ক্ষতি হচ্ছে তা নয়, পরিবেশেও পড়েছে বিরূপ প্রভাব। দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি ও পানির উৎস। এছাড়া ধ্বংসাবশেষে চাপা পড়ে আছে অবিস্ফোরিত গোলাবারুদ, যা বাড়িয়েছে বাসিন্দাদের মৃত্যু ঝুঁকি। অ্যাসবেস্টসের মতো বিষাক্ত পদার্থের মাত্রা বাড়তে থাকায় তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। গবেষকরা বলছেন, 21 মাসের বেশি সময় ধরে চলা হামলায় গাজায় জমেছে প্রায় 5 কোটি টন ধ্বংসস্তূপ, যা সরাতে লাগতে পারে 4 দশক। এতে প্রয়োজন হবে 21 লাখ ডাম্প ট্রাক। এনভায়রনমেন্টাল রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাস্টেইনেবিলিটি জার্নালের গবেষণায় আরও বলা হয়, এসব ধ্বংসস্তূপ থেকে নিঃসরিত হতে পারে 90,000 টনের বেশি গ্রিনহাউস গ্যাস। দীর্ঘ সময় ধরে এগুলো এভাবেই ফেলে রাখলে উপত্যকার পরিবেশেও নামবে বিপর্যয়। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের আপত্তি থাকলেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আর এ কাজে বাধা দিলে তেহরানের সাথে আবারও যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। গেল 13 জুন ইরানের সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল। পরে দেশটির পরমাণু কেন্দ্র ধ্বংসের মিশনে তেল আবিবের সাথে যোগ দেয় ওয়াশিংটন। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানও। 12 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতিতে যায় ইরান ইসরায়েল। রক্তক্ষয়ী সেই সংঘাতের পর প্রথমবার টেলিভিশনে সাক্ষাৎকার দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানায়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে ইরান। আর এই কাজে বাধা দিলে ইসরায়েলের সাথে আবারও যুদ্ধে জড়াতে প্রস্তুত তেহরান। ইসরায়েল সামরিক পদক্ষেপ নিলে দখলকৃত এলাকায় আবারও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান। চলমান যুদ্ধবিরতি নিয়েও ইরান আশাবাদী নয় বলে জানান তিনি। আমাদের পারমাণবিক কর্মসূচি কোনো আমদানি করা পণ্য নয় যে হামলা চালিয়ে তা ধ্বংস করা যাবে। এটি আমাদের অর্জন। আমাদের বিশেষজ্ঞ দল আছে,
তারা অবশ্যই দ্রুত সব পূর্বের অবস্থানে ফিরিয়ে আনবে। যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা আবার পুনর্নির্মাণ করা হবে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। সামরিক মূল্যায়নের একটি বৈঠকে সেনাপ্রধান এই মন্তব্য করেন। জানান ইরান ও তার মিত্রদের এখনো লক্ষ্যবস্তু হিসেবেই দেখছে ইসরায়েল। ভবিষ্যতে বৃহৎ ও ব্যাপক পরিসরে অভিযানের জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। ইরানকে দমাতে সিরিয়া ও হেজবুল্লাহকেও প্রয়োজনীয় সামর্থ্য অর্জন থেকে বিরত রাখতে কাজ করছে তেল আবিব। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দুর্যোগ কিংবা দুর্ঘটনা, উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রয়েছে সংকট মোকাবেলায় নির্দিষ্ট আইন কানুন। উদ্ধার থেকে চিকিৎসা, প্রতি ধাপের সবকিছুই হয় ছকে বাঁধা নিয়ম ধরে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশেও সময় এসেছে যে কোনো বড় মানবিক বিপর্যয়ে উদ্ধার প্রোটোকল প্রয়োগের। এতে করে প্রাণহানি, ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব হবে। 2009 সালে নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরুর পরপরই পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হয়ে দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় ইউএস এয়ারওয়েজের ফ্লাইট অন 549-এর। হাডসন নদীতে অবতরণের পরও উদ্ধারকারীদের দ্রুত ও সুশৃঙ্খল তৎপরতায় বেঁচে যায় 155 আরোহীর সবাই। এটি যুক্তরাষ্ট্র তো বটেই, সারা বিশ্বের উদ্ধার তৎপরতায় একটি দক্ষতার অনন্য নজির। শুধু বিমান দুর্ঘটনায় নয়, অগ্নিকাণ্ড, বাস, ট্রেন, এমনকি সন্ত্রাসী হামলার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে রয়েছে 3 স্তর ভিত্তিক রেসপন্স সিস্টেম। হট, ওয়ার্ম ও কোল্ড, এই 3 জোনে ভাগ করে চলে উদ্ধার অভিযান। হট জোনে অর্থাৎ দুর্ঘটনার কেন্দ্রস্থল, যেখানে সর্বাধিক ঝুঁকি রয়েছে, সেখানে শুধু তারাই যেতে পারেন যাদের উদ্ধার অভিযানে বিশেষভাবে প্রশিক্ষণ আছে। এরপর ওয়ার্ম জোন, এই এলাকাটিও ঝুঁকিপূর্ণ কিন্তু সহনীয় পর্যায়ে। দুর্ঘটনার মূল উদ্ধার অভিযানে যারা কাজ করছে তাদের সহায়তা আসে ওয়ার্ম জোন থেকে। আর দুর্ঘটনার কেন্দ্রস্থল থেকে সবচেয়ে দূরের স্থানটি হচ্ছে কোল্ড জোন, যা নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হয়। কমান্ড টিম, মেডিকেল টিম, লজিস্টিক ব্যবস্থাপনা এখান থেকে কাজ করে। গণমাধ্যম কর্মীরা এই স্থানটি থেকে খবর সংগ্রহ করেন, তবে এখানে সাধারণ মানুষ খুব একটা ভিড়তে দেয়া হয় না। ইউরোপের দেশগুলোতেও অনেকটা এভাবেই জোন ভিত্তিক উদ্ধার তৎপরতা চালানো হয়। এতে প্রাণহানি, ক্ষয়ক্ষতি কিছুটা হলেও এড়ানো সম্ভব হয়। যখন হসপিটালে নেওয়া হয়, এটা সবার কিন্তু ফোকাস থাকে কিভাবে তাদেরকে, এই যে যারা আহত হয়েছে তাদের কিভাবে চিকিৎসা সেবা দেওয়া যায় সেটা নিশ্চিত করা। এখানে রাজনৈতিক নেতা বলেন আর যে কোনো সাধারণ মানুষই বলেন, অন্য কারো এখানে আসলে এন্ট্রি হওয়ার তো কোনো সুযোগই নেই। ভারতও মানবিক বিপর্যয় মোকাবেলায় দক্ষতা অর্জন করেছে। দুর্ঘটনায় ভিকটিমদের দ্রুত হাসপাতালে নিতে তৈরি করা হয় গ্রিন করিডোর। মরদেহ হস্তান্তরের জন্য রয়েছে র্যাপিড ডিএনএ টেস্ট ও ম্যাচিংয়ের ব্যবস্থা। এছাড়া ব্লাড ব্যাংক সহ রয়েছে অ্যাপ ভিত্তিক অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থাও। সম্প্রতি আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায়ও ক্রাইসিস ম্যানেজমেন্ট হয়েছে দক্ষতার সাথে। তবে সে তুলনায় বাংলাদেশে উদ্ধার ব্যবস্থাপনা একেবারেই শৈশবে রয়ে গেছে। যে কোনো দুর্ঘটনায় অতি উৎসুকদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে খাবি খেতে হয় সংশ্লিষ্ট বাহিনীদের। গুরুতর আহতদের চিকিৎসাতেও ঘটানো হয় ব্যাঘাত, যার সবশেষ উদাহরণ দেখা গেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে। মিলা খন্দকার, চ্যানেল 24। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ফের জাতিসংঘের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের থাকাটা জাতীয় স্বার্থ বিরোধী, কারণ সংস্থাটি আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে গ্লোবালিস্ট মতাদর্শগত এজেন্ডা অনুসরণ করে, যা আমেরিকা ফার্স্ট পররাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক। ট্রাম্পের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করলেও এর জন্য আগে থেকে প্রস্তুত ছিল ইউনেস্কো, জানিয়েছে সংস্থাটির প্রধান অড্রে আজুলি। ট্রাম্প ইউনেস্কো থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলেও এটি কার্যকর হবে 2026 সালের 31শে ডিসেম্বর। তীব্র খরার সাথে লড়াই করছেন ইয়েমেনের পাহাড়ি অঞ্চলের চাষিরা। বলছেন, বৃষ্টির অভাবে ফসলি জমি শুকিয়ে যাওয়ায় পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন তারা। চারণভূমি অনুর্বর হয়ে পড়ায় বেগ পেতে হচ্ছে পশু খাদ্য নিয়ে। কাঠ ফাটা রোদে এভাবেই শুকিয়ে চৌচির বিস্তীর্ণ জনপদ। অনুর্বর হয়ে পড়েছে ফসলি জমি।
ফলে প্রকৃতির বিরূপতায় এক প্রকার অসহায় হয়ে পড়েছেন ইয়েমেনের রাজধানী সানার অদূরের পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা। গেল বছর প্রচুর বৃষ্টি হয়েছিল, এবছর পুরো গ্রীষ্মেই কেটেছে বৃষ্টি ছাড়া। এটা আমাদের কৃষি ও পশুপালনে ব্যাপক খারাপ প্রভাব ফেলেছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনে খরা নতুন না হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক দশকগুলোতে পরিস্থিতি বেশ খারাপ হয়েছে। গেল এপ্রিলে এক প্রতিবেদনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO জানায়, বৃষ্টিপাতের অভাবে তীব্র চাপের মুখে রয়েছে ইয়েমেনে গবাদি পশুপালন এবং ফসল উৎপাদন। গেল 6 দশকে তীব্র হয়েছে খরা, এবছর পরিস্থিতি আরো খারাপ। চলতি বছরের প্রথম মৌসুমে প্রায় 85% কৃষি জমি অনাবাদি। এমন বাস্তবতায় খাদ্য নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির শঙ্কা করছে সংস্থাটি। কর্মকর্তা বলছেন, আরও আমদানি নির্ভর হয়ে পড়বে দুর্বল অর্থনীতির দেশটি। খরা ইয়েমেনের জাতীয় খাদ্য সরবরাহের উপর ব্যাপক প্রভাব ফেলছে। শস্য উৎপাদন কমে যাওয়ায় দেশটির আমদানি নির্ভরশীলতা বাড়বে। ইয়েমেনের গ্রামীণ জনগোষ্ঠীর প্রায় 70% কৃষিকাজে জড়িত। কৃষি তাদের জীবিকার প্রধান উৎস, যাতে মারাত্মক প্রভাব ফেলছে খরা। মামুন উর রশিদ, চ্যানেল 24।